হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু হালদার একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম। আমরা পড়ছি ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের গল্প তেলেনাপোতা আবিষ্কার, যেটার লেখক হচ্ছেন প্রেমেন্দ্র মিত্র, বিশিষ্ট একজন কবি সাহিত্যিক। আমরা আগের দিনের ক্লাসে প্রথম পর্বটুকুনি পড়েছিলাম, যেখানে লেখক বলেছেন যে তেলেনাপোতা একটা এমন জায়গায় অবস্থিত যেটা বাসে করে যেতে হবে, এবং বাসে করে যাওয়ার পর প্রায় এমন একটা জায়গায় বাসটা থামিয়ে যায় যেখানে না আছে মানুষজন, না আছে পশু পাখি, এবং তারপর সরু একটা রাস্তা যেখানে একটা নালা মতো গেছে, এবং চারিদিকটা যত ভেতরে ঢোকা যাবে ততই যেন ঘন অন্ধকারের মধ্যে আমরা চলে এসেছি, সেরকম একটা পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে। তো এরকম যেতে যেতেই সেই পর্বে আমরা শেষ হয়েছি। তো আজকে আমরা তারপরের অংশটুকুনি থেকে পড়া শুরু করব। তো চলো আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক। তো দেখো এখানে কি বলছে, আগেরটা যেখানে আমরা পড়েছিলাম, যে অংশটুকুনি থেকে আমরা শেষ করেছিলাম যে একটা তীক্ষ্ণ মশাদের আওয়াজ, এবং তার সঙ্গে সঙ্গে যত ভেতরে ঢুকছে একটা অমানসিক যেন ভাব চারিদিকে ছিটকে পড়ছে, সেরকম একটা আওয়াজের মধ্যে লেখক চলেছেন সেরকম একটা জায়গায়। তো বলছে সেই শব্দে আপনারাও কিন্তু প্রতীক্ষায় চঞ্চল হয়ে উঠবেন, অর্থাৎ প্রতীক্ষা মানে কতক্ষণে সেই জায়গায় পৌঁছাবে, সেই তেলেনাপোতা যাওয়ার জন্য কবি অধীর আগ্রহে অনেক দিন ধরে প্রতীক্ষা করে এসছেন, সেই প্রতীক্ষা, সেই আওয়াজ, অর্থাৎ ওই মশাদের একসাথে জোটবদ্ধ হয়ে যাওয়ার যে বিভৎস একটা আওয়াজ, ওরকম শুনশান জায়গায়, নিঃশব্দ জায়গায়, তো আওয়াজে কিন্তু আপনার প্রতীক্ষা আরো কি আছে ভেতরে সেটা জানার কিন্তু জন্য কিন্তু আপনার নিজেদের মন কিন্তু চঞ্চল হয়ে উঠবে। প্রতীক্ষাও আপনাদের ব্যর্থ হবে না, অর্থাৎ আমরা যে প্রতীক্ষাটা করছি সেই জায়গাটা দেখার বা সেই জায়গাটা সম্পর্কে পরিচিত হবার, সেই প্রতীক্ষাটাও কিন্তু কোনোভাবেই বিফলে যাবে না বা ব্যর্থ হবে না। আবছা অন্ধকারে প্রথমে একটা ক্ষীণ আলো দুলতে দেখা যাবে, অর্থাৎ আবছা অন্ধকারে, অর্থাৎ আলো এবং আঁধারি দুটো মিশিয়ে যে অন্ধকারটা হয় সেটাকে আবছা অন্ধকার বলা হয়, অর্থাৎ না স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না ঘুটঘুটে অন্ধকার, কিছুই বোঝা যাচ্ছে না, সেরকম একটা জায়গায় কিন্তু ক্ষীণ আলো দুলতে দেখা যাবে, দূর থেকে দেখে মনে হচ্ছে যে একটা সরু আলো বা কোথা থেকে একটা খুব ক্ষীণ আলো, খুব ক্ষীণ খুব স্বল্প আলো যেন দুলছে, এবং তারপর একটি গরুর গাড়ি জঙ্গলের ভেতর থেকে নালা দিয়ে ধীর মন্থন দোদুল্যমান গতিতে বেরিয়ে আসবে। তারপর কি হবে না, একটা গরুর গাড়ি, যে গরুর গাড়িটা কোথা থেকে আসবে না জঙ্গলের ভেতর থেকে, কিন্তু নালা দিয়ে মন্থর গতি অত্যন্ত ধীর, অত্যন্ত ধীর, এবং সেরকম একটা দোদুল্যমান শব্দটির অর্থ হচ্ছে দুলে দুলে আসা। তো ওরকম একটা মন্থর অত্যন্ত ধীর এবং দোদুল্যমান, ওরকম দুলে দুলে আসা একটা গরুর গাড়ি কিন্তু ওই সরু জায়গা থেকে বেরিয়ে আসবে। যেমন গাড়িটি তেমনি গরুগুলো, গরুটা যেমন গাড়িটি যেমন দোদুল্যমান মন্থর গতিতে একদম ধীরে ধীরে আসছে, ঠিক সেরকম গরুগুলো সেই নিস্তেজের মতো, অত্যন্ত ক্ষীণ, অত্যন্ত কি বলবো দুর্বল, এবং কোনো যেন এনার্জি নেই, সেরকম গরুগুলো মনে হবে পাতালের কোনো বামনের দেশ থেকে গরুর গাড়ি এই ক্ষুদ্র সংক্ষিপ্ত সংস্করণটি বেরিয়ে আসে। মনে হবে যে পাতালের কোনো বামন দেশ, পাতাল দেশে যে বামন দেশ আছে, মনে হবে যে সেই জায়গা থেকে যেন গরুর গাড়িতে উঠে এসছে, এবং সেই অত্যন্ত ধীর ক্ষুদ্র সংক্ষিপ্ত সংস্করণটি বামনের দেশে যে গরুগুলো পাওয়া যায় সেই গরুগুলোর মতো ছোট ছোট এরকম সংক্ষিপ্ত সংস্করণ, তার ছোট্ট সংস্করণ বা ছোট্ট উদাহরণস্বরূপ বামনের দেশের গরুর মতো সেরকম যেন দেখা যাচ্ছে সেখানে। বৃথা বাক্য ব্যয় না করে
সেই গরুর গাড়ির ছয়ের ভেতর 3 জনে কোনো রকমে প্রবেশ করবেন ও 3 জোড়া হাত ও পা এবং 3টি মাথা নিয়ে স্বল্পতম স্থানে সর্বাধিক বস্তু কিভাবে সংস্থাপিত করা যায় সে সমস্যার মীমাংসা করবেন। কি বলছে? বৃথা বাক্যে, মানে কোন রকম বাক্য ছাড়াই সেই গরু গাড়িতে 6-এর ভিতর 3 জনে, মানে ভেতরে যে জায়গা আছে সেখানে কোন রকমে একটা ঠেসে ঠুসে প্রবেশ করবেন। তার সঙ্গে 3 জোড়া হাত, মানে 3 জনা আছে, 3 জনার 3 জোড়া হাত, 2টো করে হাত, তার মানে 6টা হাত এবং 6টা পা এবং 3টে মাথা, 3 জনের মাথা নিয়ে স্বল্পতম স্থানে, সেই ছোট্ট স্থানে যেন সর্বাধিক বস্তু কিভাবে সংস্থাপিত করা যায়। অর্থাৎ সেই যখন আমরা কি হয় কোনো আমরা ট্রাভেলে যাই বা কিছু হয়, তখন দেখা যায় যে ছোট্ট একটা ব্যাগ নিয়ে আমরা সেই ব্যাগের মধ্যে আমাদের যাবতীয় জিনিসপত্র খুব ঠেসাঠেসি ভাবে যেরকম ধরি, মানে যতটা দরকার সেই দরকারের জায়গা থেকেও বেশি ধরি, সেই রকম একটা উদাহরণ কিন্তু লেখক এখানে দিচ্ছেন যে স্বল্পতম স্থানে কিভাবে সর্বাধিক বস্তু সংস্থাপিত অর্থাৎ ওখানে রাখতে হয় সেই সমস্যার মীমাংসা করবেন। মানে এমনই একটা অবস্থা হয়ে গেছে সেখানে আর কোনো জায়গা নেই, তো ওইরকম একটা ছোট্ট জায়গাতে ঠেসে ঠুসে 6টা পা, 6টা হাত, মানে যেহেতু জোড়ায় জোড়ায় আছে এবং 3টে মাথা, কোনো রকমে একটা রেখে কিভাবে সেখানে যাওয়া যায় সেই প্রস্তুতি কিন্তু নিতে বলছেন। গরুর গাড়িটি তারপর যে পথে এসেছিল সেই পথে অথবা নালায় ফিরে চলতে শুরু করবে। গরুর গাড়িটাতে কি হবে? যে পথ দিয়ে এসেছিল সেই পথে হয় যাবে, নালায় যে পথ চলে যাচ্ছে বনের জঙ্গলের মধ্যে, সেই পথ দিয়ে কিন্তু চলতে শুরু করবে। বিস্মিত হয়ে দেখবেন, অর্থাৎ অবাক হয়ে দেখবেন, ঘন অন্ধকার অরণ্য যেন সংকীর্ণ একটু সুড়ঙ্গের মতো পথ সামনে একটু একটু করে উন্মোচন করে দিচ্ছে। অর্থাৎ এই যে ঘন অন্ধকারের মধ্যে ঢুকছি, এই অন্ধকারের অরণ্য যেন সংকীর্ণ একটু সুড়ঙ্গের মতো, সুড়ঙ্গ যেমন ছোট্ট সুড়ঙ্গ, সংকীর্ণ অর্থাৎ অত্যন্ত ছোট জায়গা যেটা হয় সেটাকে সংকীর্ণ বলা হয়। এই সংকীর্ণ সুড়ঙ্গের মতো পথ সামনে, মানে সামনে পথ আছে, সুড়ঙ্গের যেমন পথ থাকে, ছোট ছোট সুড়ঙ্গ থাকে, মানে গুহা বা সুড়ঙ্গের যেরকম পথ থাকে অত্যন্ত খুব ক্ষুদ্র, মানে দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোতেই কিন্তু চওড়া এবং দৈর্ঘ্যতে দুটোতেই কম, এবং সেই সরু পথ দিয়ে যেন পথ, মানে দেখা যাচ্ছে না পথ, কিন্তু আস্তে আস্তে সেই পথটা যেন আমরা কিছুটা গিয়ে বুঝতে পারছি যে ওখানে আরো পথ আছে, আবার ওই স্থানে যাচ্ছি, আবার ওখান থেকে দেখছি যে আরো কিছুটা পথ আছে, সেই রকম কিন্তু অনবরত হচ্ছে। বলছে পথ সামনে একটু একটু করে উন্মোচন হচ্ছে, অর্থাৎ খুলে যাচ্ছে আস্তে আস্তে করে। প্রতি মুহূর্তে মনে হবে কালো অন্ধকারে দেওয়াল বুঝি অভেদ্য, মানে ভেদ করা যায় না, এমন অন্ধকারের দেওয়াল বুঝি অভেদ্য, মানে কোনোভাবেই সেটা কিন্তু ভেদ করতে পারছি না। তবু গরুর গাড়িটি অবিচলিতভাবে ধীর মন্থর গতিতে এগিয়ে যাবে, পায়ে পায়ে পথ যেন ছড়িয়ে ছড়িয়ে, অর্থাৎ যেটা আমরা বুঝতে পারছি না এই দেওয়ালটা গিয়ে শেষ হচ্ছে কোথায় বা কোথায় গিয়ে রাস্তাটা শেষ হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না, কিন্তু গরুর গাড়িটা যেভাবে মন্থর গতিতে অবিচলিত, মানে বিচলিত নয়, মানে খুব চঞ্চল হয়ে না, খুব তাড়াহুড়ো করে না, খুব ধীর স্থির হয়ে, খুব কি বলবো, অত্যন্ত শান্তভাবে এগিয়ে যাচ্ছে এবং কি করছে না পায়ে পায়ে যেন পথ যেন চারিদিকে ছড়িয়ে পড়ছে। কিছুক্ষণ হাত পা ও মাথায় যথোচিত সংস্থান বিপর্যস্ত হওয়ার সম্ভাবনায় বেশ একটু অস্বস্তি বোধ করবে, মানে কিছুক্ষণ কি হবে, ওই রকম একটা জড়সড় অবস্থাতে নিজের হাত পা মাথা যথোচিত সংস্থান, মানে যেভাবে বসে আছি সেই সংস্থানের বিপর্যস্ত হওয়ার সম্ভাবনায় বেশ একটু, মানে বিপর্যস্ত হয়ে যাচ্ছে, মানে ওই রকম একটা গাদি ভাবে বসে যাচ্ছে এতক্ষণ ধরে, সেখানে কি হয়, মানে আমরা একটু বাবু হয়ে বসলেই যেমন পাটা আমাদের ঝিনঝিন করে ওঠে, ঠিক সেরকম গাদি ভাবে 3 জন বসেছে, 3 জনের যে অতটুকুনি জায়গার মধ্যে, মানে যেখানে একজনের বসার কথা সেখানে 3 জন বসলে যেরকম হয় ঠিক সেভাবে বসে গাদি ভেবে যাচ্ছে, এবং সেটা যেন একটা অস্বস্তি বোধ হচ্ছে। বন্ধুদের সঙ্গে ক্ষণে ক্ষণে অনিচ্ছাকৃত সংঘর্ষ বাঁধবে, অর্থাৎ কি হয়, 3 জনে মিলে একটা ছোট্ট জায়গায় যাচ্ছে, কেউ বলছে ও তোর পা ওঠা, কেউ বলছে তুই পা নামা, কেউ বলছে তোর মাথাটা সরা, কেউ বলছে তোর হাত সরা, এইরকম কি হচ্ছে ক্ষণে ক্ষণে, মানে
প্রত্যেক মুহূর্তে অনিচ্ছাকৃত মানে ইচ্ছাকৃত নয় সেই রকম একটা জায়গা, সংঘর্ষ অর্থাৎ দ্বন্দ্ব কিন্তু বেঁধেই থাকবে। তারপরে ধীরে ধীরে বুঝতে পারবেন চারিধারের গাঢ় অন্ধকারে চেতনার শেষ অন্তরীপটিও নিমজ্জিত হয়ে গেছে। তারপর ধীরে ধীরে আপনার সেটা আত্মস্থ হবে বা চারিদিকে সেটা বুঝতে পারবেন যে চারিধারে গাঢ় অন্ধকারের চেতনার শেষ অন্তরীপটিও মানে চারিধারে যে ঘন অন্ধকার ছিল সেই অন্ধকার জগৎ থেকে যেন আমি অন্য এক জগতের দিকে প্রবেশ করছি, সেরকম একটা সেই শেষ অন্তরীপ মানে শেষ যে দ্বীপ সেই অন্তরীপটিও যেন নিমজ্জিত হয়ে যেতে, মানে যেখান থেকে আমি শুরু করেছিলাম যাত্রা সেই যাত্রাটিও আস্তে আস্তে যেন নিমজ্জিত ঘন অন্ধকারের মধ্যে ডুবে যাচ্ছে। মনে হবে পরিচিত পৃথিবীকে দূরে কোথাও ফেলে এসেছেন। নিজেদের পরিচিত পৃথিবী বা নিজেদের পরিচিত পরিবেশ যেটা থাকে সেই পৃথিবী বা পরিবেশটাকে যেন মনে হবে ফেলে এসছে, অর্থাৎ যে পথ দিয়ে তারা ঢুকেছিল চেনা পরিবেশ চেনা মানে গাছপালা যেটা হয় আমরা আমাদের চারিপাশে পারিপার্শ্বিকের যেটা থাকে সেই পারিপার্শ্বিকের অবস্থা থেকে ভেতরে ঢুকতে ঢুকতে এমনই অবস্থা হয়ে গেছে যে ওই তাদের চেনা পরিবেশ যেন অচেনা হয়ে গেছে এবং চেনা পরিবেশ থেকে অনেকটা দূরে গিয়ে মনে হবে যে পৃথিবীর হয়তো এমন কোনো অন্য প্রান্তে চলে এসছে যে প্রান্তে কিন্তু কোনো রকম তাদের চেনা বা পরিচিত কোনো জায়গা নেই। অনুভূতিহীন কুয়াশাময় এক জগৎ শুধু আপনার চারিদিকে, মানে অনুভূতি মানে কোনো অনুভূতি নেই কিন্তু কুয়াশাময় চারিদিকে যেন ধোঁয়া, এরকম একটা পরিবেশ এক জগৎ শুধু আপনার ধারে। কি হয়েছে চারিদিকের পরিবেশটা কি বলছে যে চারিদিক যেন কুয়াশাচ্ছন্ন এবং তার সঙ্গে সেই কুয়াশাতে যেন কোনো অনুভূতি নেই, অর্থাৎ কুয়াশা হলে কি হয় একটা ঠান্ডা পরিবেশ থাকে একটা গরম পরিবেশ থাকে বা গরমের থেকে আমরা ঠান্ডাতে বেশি পাই, তো দেখা যাবে যে কোনো রকম যেন অনুভূতি নেই, গরম ঠান্ডা বা কাঁপুনি দিচ্ছে এরকম কোনো অনুভূতি নেই, শুধুমাত্র কুয়াশা বা ধোঁয়া চারিদিকে কিন্তু পরিবেশটা ছেয়ে আছে। সময় সেখানে স্তব্ধ স্রোতহীন, অর্থাৎ স্তব্ধ মানে থমকে আছে এবং স্রোতহীন মানে কোনোভাবেই স্রোত নেই, অর্থাৎ আমাদের সময় কি করে প্রত্যেকটা ক্ষণে ক্ষণে যেন আমরা ব্যস্ততার জন্য স্রোত যেন বয়ে চলেছে, মানে আমরা কখন যে 7টা থেকে 8টা বেজে যাচ্ছে 8টা থেকে 9টা বেজে যাচ্ছে এই যে অনবরত স্রোত আমাদের কর্মজীবনে ব্যস্ততার যে স্রোত সেই স্রোতটা যেন ওখানে গিয়ে থেমে গেছে, ওখানে যেন কোনো রকম স্রোত নেই, কোনো ব্যস্ততা নেই, শান্ত স্নিগ্ধ স্তব্ধ একটা পরিবেশের মধ্যে আমরা চলে এসেছি। সময় স্তব্ধ, সুতরাং এই আচ্ছন্নতা কতক্ষণ ধরে যে থাকবে বুঝতে পারবে না, অর্থাৎ সময়টা একবারে অর্থাৎ স্তব্ধ হয়ে রয়েছে মানে একদম থেমে রয়েছে, সুতরাং এই আচ্ছন্নতা কতক্ষণ ধরে যে থাকবে বুঝতে পারবে না, মানে এই ধরনের যে আচ্ছন্নতা যে পরিবেশের মধ্যে আছে সেই আচ্ছন্ন পরিবেশে কতক্ষণ ধরে থাকতে পারবে সেটা কিন্তু কেউ বুঝতে পারবে না। হঠাৎ এক সময় উৎকট এক বাদ্য ঝঞ্ঝার জেগে উঠে দেখবেন ছয়ের ভেতর দিয়ে আকাশের তারা দেখা যাচ্ছে, অর্থাৎ কি হবে হঠাৎ করে উৎকট এক বাদ্য ঝঞ্ঝায় জেগে দেখবেন, মানে কোন এক উৎকট মানে বিকট একটা আওয়াজ, আমি লিখে নিই সেটা বিকট আওয়াজ এই বিকট আওয়াজ যেন এক বাদ্য ঝঞ্ঝায় জেগে উঠে দেখবেন, অর্থাৎ একটা বাদ্যযন্ত্র যেরকম বাজালে যেরকম হঠাৎ ঝঞ্ঝা শুরু হয়ে যায়, মানে চারিদিকটা একটা কি বলবো একটা হঠাৎ করে যে আকস্মিক শব্দ এলে যেটা হয় সেরকম যেন একটা শব্দ যেন জেগে উঠবে। ছয়ের ভেতর দিয়ে আকাশের তারা দেখা যাবে, অর্থাৎ ছয় মানে যেখানে বসে আছে সেখান থেকে যেন আকাশের তারাটা দেখা যাচ্ছে এবং গাড়ির গাড়োয়ান থেকে সোৎসাহে একটি ক্যানের তারা বাজাচ্ছে। তো দেখো এখানে কি বলছে যে গাড়ির যে গাড়োয়ান অর্থাৎ গাড়ির যে চালাচ্ছে যে গাড়োয়ান চালাচ্ছে বা যে আছে গাড়োয়ান সে কি করছে থেকে যত উৎসাহের সহিত সে ক্যানের তারা বাজাচ্ছে। ক্যানের তারাটা কি এরকম একটা টিনের যেখানে বালি রাখা হয় টিনের একটা মানে একটা যে থাকে
টিন যে তেল রাখা হয় আমরা দেখতে পাই সর্ষের তেল, তো সেই টিনটাকে হাফ কেটে একটা লাঠির সাহায্যে এটা কিন্তু বাজানো হয়। এই বাদ্যযন্ত্র মানে চারকোনা একটা বাদ্যযন্ত্র যেটা কিন্তু যেটাকে ক্যানেস্তারা বলা হয়, এই যন্ত্রটা বাজাচ্ছে এবং বাজাতে বাজাতে কিন্তু সে সহজ উৎসাহের সহিত কিন্তু চলে যাচ্ছে। কৌতূহলী হয়ে কারণ জিজ্ঞাসা করলে গাড়োয়ান নিতান্তই নির্বিকারভাবে আপনাকে জানাবে, আজ্ঞে ওই শালার বাঘ খোদাতে। অর্থাৎ কৌতূহলবশত যদি কারণ জিজ্ঞাসা করেন তাহলে গাড়োয়ান নিতান্তই নির্বিকারভাবে, কোনো রকম বিকারহীন এরকমভাবে আপনাকে জানাবে যে কেন বাজাচ্ছে না, বলছে আজ্ঞে ওই শালার বাঘ খেদাতে। অর্থাৎ বাঘ যদি বেরিয়ে আসে সেই বাঘের জন্য মানে এতটাই আওয়াজ হয়, সেই আওয়াজটা যাতে বাঘে ভয় পায় তার জন্য কিন্তু সেই ক্যানেস্তারা বাজাচ্ছে। ব্যাপারটা ভালো করেই হৃদয়ঙ্গম করার পর মাত্র ক্যানেস্তারা নিনাদে ব্যাঘ্র বিতরণ সম্ভব কিনা কম্পিত কণ্ঠে এ প্রশ্ন আপনি উত্থাপন করার আগেই গাড়োয়ান আপনাকে আশ্বস্ত করার জন্য জানাবে যে বাঘ মানে চিতাবাঘ মাত্র, এবং নিতান্ত ক্ষুধার্ত না হলে এই ক্যানেস্তারা নিনাদি তাকে তফাৎ রাখবার পক্ষে যথেষ্ট। অর্থাৎ বলছে ব্যাপারটা ভালো করে হৃদয়ঙ্গম মানে হৃদয়ে ভালো করে, হৃদয়ঙ্গম অর্থাৎ হৃদয়ে ভালো করে বসিয়ে নিতে হবে। অর্থাৎ কি বুঝতে হবে হৃদয় দিয়ে কি মাত্র ক্যানেস্তারা নিনাদে ব্যাঘ্র তারা বিতরণ সম্ভব কিনা, মানে ক্যানেস্তারা বাজালেই কেবলমাত্র ব্যাঘ্রকে তাড়ানো সম্ভব কিনা। কম্পিত কণ্ঠে এ প্রশ্ন মানে অর্থাৎ ধর অত্যন্ত ভয় লাগছে, তাই কণ্ঠটা আমাদের যখন ভয় লাগে তখন কিন্তু কেঁপে ওঠে, তাই বলছে কম্পিত অর্থাৎ কাঁপা স্বরে কাঁপা কণ্ঠে এই প্রশ্ন আপনি উত্থাপন করার মানে নিজের ভেতর থেকে আপনার যখন এই প্রশ্নটা আসবে তার আগেই কি করবে না গাড়োয়ান আপনাকে আশ্বস্ত করার জন্য, গাড়োয়ান আপনার চেহারা দেখে যখন বুঝে যাবে যে এরকম একটা প্রশ্নের সম্ভাবনা আছে তখন সে নিজে থেকেই জানিয়ে দেবে যে বাঘ মানে চিতাবাঘ মাত্র। অর্থাৎ বাঘ এখানে কি ধরনের বাঘ পাওয়া যায় না চিতাবাঘ পাওয়া যায়, এবং নিতান্ত খুবই ক্ষুধার্ত না হলে এই ক্যানেস্তারা নিনাদি তাকে তফাৎ রাখবার পক্ষে যথেষ্ট। অর্থাৎ তার থেকে দূরত্ব রাখার পক্ষে যথেষ্টই হচ্ছে এই ক্যানেস্তারা নিনাদ। তারপরে দেখো বলেছে মহানগরী থেকে মাত্র 30 মাইল দূরে ব্যাঘ্র সংকুল এরকম স্থানের অস্তিত্ব কি করে সম্ভব? আপনি যতক্ষণ চিন্তা করবেন ততক্ষণে গরুর গাড়ি বিশাল একটা মাঠ পার হয়ে যাবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ব্যাঘ্র সংকুল মানে ব্যাঘ্র বা বাঘরা যেখানে থাকে সেখান থেকে মানে মহানগর থেকে মাত্র কিন্তু কতটা দূরত্বে তারা থাকে, মাত্র 30 মাইল বা 30 মাইল দূরে কিন্তু সেই ব্যাঘ্র সংকুল, ব্যাঘ্র বা বাঘেদের যে সংকুল বা তাদের যে একটা মানে সবকটা বাঘ যেখানে থাকে সেটাকে ব্যাঘ্র সংকুল বলা হয়। সেই ব্যাঘ্র সংকুল এরকম স্থানের অস্তিত্ব কি করে সম্ভব, মানে এতটাই 30 মাইলটা বেশি যেখান থেকে হয়তো খুবই কাছাকাছি এরকম একটা দূরত্বে কি করে সম্ভব, সেইটা ভাবতে ভাবতেই আপনার কিন্তু কি হয়ে যাবে যে যতক্ষণ চিন্তা করবেন ততক্ষণে গরুর গাড়ি বিশাল একটি মাঠ কিন্তু পার হয়ে যাবে। অর্থাৎ ওই চিন্তা করতে করতে ওই ভাবতে ভাবতেই আপনি কখন একটা মাঠ পেরিয়ে যাবেন সেটা আপনি ভাবতেই পারবেন না। আকাশে তখন কৃষ্ণপক্ষের বিলম্বিত ক্ষয়িত চাঁদ বোধহয় উঠে এসেছে। কি বলছে তখন সেই দিনটা ছিল কিন্তু কৃষ্ণপক্ষ, বিলম্বিত অর্থাৎ কোনো বিলম্ব বা কোনো দেরি না করে বিলম্বিত অর্থাৎ মানে বিলম্বিত মানে হচ্ছে খুব দেরি করে ক্ষয়িত অর্থাৎ কৃষ্ণপক্ষের চাঁদ যেরকম হয় পুরো তো চাঁদ ওঠে না, কিছুটা এরকম চাঁদটা ওঠে এরকম বলছে। তো এরকম বিলম্বিত খুব দেরি করে একটা ক্ষয়িত অর্থাৎ ক্ষয়ে যাওয়া একটা চাঁদ বোধহয় কিন্তু উঠতে সেই সময় দেখা যাবে। তো এখান থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে যে তারা সেদিন যেদিন যাচ্ছিলেন সেই দিনটা কি দিন ছিল, মানে কোন পক্ষের কথা বলা হয়েছে, তো এখানে বলতে হবে এখানে কিন্তু কৃষ্ণপক্ষের কথা বলা হয়েছে। তারই সীমিত আলোয় আবছা বিশাল মৌন সব প্রহরী গাড়ির দুই পাশ দিয়ে ধীরে ধীরে সরে যাবে। কি হবে সেইটারই কিছু সীমিত আলো অর্থাৎ হালকা একটা ক্ষীণ আলো, সীমিত বা মিষ্টি আলো যেটা বলা হয়, মানে খুবই কি বলবো খুব স্পষ্ট নয়, স্থিমিত অর্থাৎ ধীরে ধীরে যে আলোটা বের হয় সেই আলোটাকে স্থিমিত বলা হয়। সেই স্থিমিত আলোয় আবছা বিশাল মানে আবছা কিন্তু একটা বিশাল মৌন
সব প্রহরী গাড়ির দুই পাশ দিয়ে ধীরে ধীরে সরে যাবে। অর্থাৎ মৌন মানে যারা কথা বলে না, সেরকম প্রহরীরা কিন্তু গাড়ির আশপাশ থেকে দুটো ধার দিয়ে কিন্তু সরে সরে চলে যাবে। অর্থাৎ দেখবে যখন আপনাদের গাড়িটা আসবে তখন তারা ওই আলোর কথা বলা হয়েছে, সেই আলোতে কিন্তু যখনই দেখবে সেই সীমিত আলোতে আপনার গাড়ি, গরুর গাড়ি চলে যাচ্ছে, সেই আলোতে গাড়িটা দেখে তারা নিজে থেকেই কিন্তু যারা নিশ্চুপ, প্রহরী মানে বোঝা যায় যে যারা পাহারা দেয়। আমি নিচে এটার অর্থ লিখে দিই। যারা পাহারা দেয় তাদেরকে বলা হয় কিন্তু প্রহরী। তো এই প্রহরীরা গাড়ির দুই পাশ দিয়ে ধীরে ধীরে সরে যাবে। যখনই দেখবে গাড়িটা আসবে তারা নিজে থেকেই কিন্তু দূরত্ব মেনটেন করে সরে যাবে।